উনি তো শেখ হাসিনার শত্রু একজন, উনি তো শেখ হাসিনাকে বাঁচাতে পারেননি। এইসব লোকেদের ধরে না চাপকানো উচিত, যদি কোনোদিন দেখা হয় ধরে চাপকাবো পাবলিকলি। শেখ হাসিনাকে বাঁচাতে পারেন না, বড় বড় কথা বলেন, প্রথম কথা। দ্বিতীয়ত, কিচ্ছু জানে না বাংলাদেশের লোকেরা, তারা হচ্ছে গুজবে চলে, সবটাই গুজবে চলে। এই লোকটা কে? হরিদাস পাল আমি চিনি না, তাকে শেখ হাসিনা চেনেন কিনা আমি জানি না। কি কোথাকার সাবেক এমপিকার নাম তো জীবনে প্রথম শুনলাম, আমি তো আগে শুনিনি। তিনি কি মানে গ্রেপ্তার হয়েছেন, না বেঁচে আছেন, না কোথায় আছেন? উনি দিল্লিতে প্রেস কনফারেন্সে ছিলেন। কি নাম তার? হাবিবে মিল্লাহ। না না না, তিনি দিল্লিতে প্রেস কনফারেন্সে অনলাইনে যুক্ত হয়েছিলেন, হিম্মত নেই সামনে আসেন। অনলাইনে যুক্ত হয়েছিলেন। অনলাইনে তো আসেন তো। তিনি কে? তিনি কে? তিনি কিভাবে শেখ হাসিনাকে বাঁচিয়েছেন একটু জানতে চাই, নাকি শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে তাড়িয়েছেন সেটাকে জানতে চাই। আমি এই ঘটনা থেকে প্রমাণিত হলাম এই প্রথম কেন শেখ হাসিনার পতন হয়েছিল। ঘরের মধ্যে শত্রু চোখের সামনে দেখলাম, ঘরের মধ্যে শত্রু। তার কারণ হচ্ছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এমন একটা প্রতিষ্ঠান, সেখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না। সেখানে ইফতার তো দূরের কথা, দুর্গাপূজা নিয়েও অনুষ্ঠান হয় না, কোনো হিন্দু ধর্মের অনুষ্ঠান নিয়েও হয় না। কারণ প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এমন একটা জায়গা যেখানে দারু খাওয়া হয়, ফলে দারু খাওয়া যাবে না এমন কোনো অনুষ্ঠান প্রেস ক্লাব অ্যালাউ করে না, কারণ ওইটা হচ্ছে প্রেস ক্লাবের প্রধান রোজগার। দ্বিতীয়ত, আওয়ামী লীগের কিছু নেতা তারা ঠিক করেছিলেন, তারা দিল্লি এসে অনেককাল আগেই ভেবেছিলেন যে দিল্লির ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন। সেজন্য প্রথমে আমি ক্লিয়ার করে দিই, কোনো ইফতার পার্টি হয়নি। ভারতীয় প্রেস ক্লাব কোনো ইফতার, কোনো ভগবতী জাগরণ, কোনো দুর্গাপূজায় বিশ্বাস করে না। এটা অসাম্প্রদায়িক একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের মতো যে সংবিধানকে কেউ চেঞ্জ করতে পারেন না, হিম্মত নেই, যে এটা একটা মুসলিম তাদের ধর্ম, সেটাকে তারা সংবিধানে যুক্ত করেছেন, ধিক্কার জানাই। কেউ চেঞ্জ করতে পারেননি। ভারতীয় সংবিধানে লেখা আছে অসাম্প্রদায়িক, সেটা ভারতীয় প্রেস ক্লাব মেনে চলে। এক। দ্বিতীয় কথা হচ্ছে প্রেস ক্লাব থেকে কোনো আমন্ত্রণ কাউকে দেওয়া হয়নি। প্রেস ক্লাবের আমি প্রথম কথা হচ্ছে সাবেক সভাপতি, তুমি ভালো করে জানো, আমি বর্তমান সভাপতি নয়। কে কি বলছেন সেটা তো ছেড়ে দাও, প্রত্যেকটা লোকের যদি গুরুত্ব দিতে হয় তাহলে মহা সমস্যা। বাংলাদেশ এমন একটা দেশ দেখেছি গুজবে চলে, গুজবে একটা সরকারের আয়োজনের উদ্যোক্তা কি আপনি ছিলেন? বলছি এই গুরুত্ব ভারত বাংলাদেশের গুজবে একটা সরকার পরিবর্তন হয়ে গেল, শুধু গুজবে। কেউ জানে না সাইফার রাইফেল দিয়ে গুলি করা হলো, কে গুলি করেছে কেউ জানে না, কোনো পরিবর্তন হয়ে গেল। অদ্ভুত একটা দেশ, তাই না? এই দেশটা এমন দেশটি কেউ দেখেনি কোথাও। আমার মনে হয় দ্বিজেন্দ্রলাল এই দেশটাকে দেখি ওই গানটা লিখেছে। দ্বিতীয় কথা বলি, দিল্লিতে যে সমস্ত আওয়ামী লীগ নেতারা আসেন তাদের মধ্যে কয়েকজন তারা চেয়েছিলেন যে ভারতের প্রেস ক্লাবেতে একটা তারা মিলিত হতে চান ভারতীয় সাংবাদিকদের সঙ্গে। আয়োজক আওয়ামী লীগ, তারা টাকা দিয়ে হল বুক করেছেন, নিজেরা আমন্ত্রণ জানিয়েছিলেন 14 মতো সাংবাদিককে, যেটা ছাপা হয়েছে কোথাও কোথাও যে একটি কাগজের নাম দিয়ে, সেই সংবাদ মাধ্যমের লোককে আমন্ত্রণই জানানো হয়নি শুনেছি, তিনি আসেন উনি, অন্যরা সবাই এসেছিলেন। ন্যাশনাল ডেইলি, জাতীয় ডেইলি, সকলে যারা মত বিনিময় হয়েছিল, কেন সরকার পরিবর্তন হলো, কিভাবে হলো পরিবর্তন, ভবিষ্যৎ কি কর্মপন্থা ইত্যাদি নানা বিষয়ে অফ দ্য রেকর্ড, কোনোটা অন রেকর্ড নয়। এবং তাতে শুধুমাত্র ছবিটা প্রকাশ হয়েছে বেচারা জাহাঙ্গীর কবির নানক, তিনি বাইরে কখনো কখনো বেরিয়ে আসছিলেন, কারণ সেই দিন বাইরে শুক্রবার বাইরে প্রায় 400 সাংবাদিক একসঙ্গে বসে মদ্যপান করছে। সেটা দেখে তিনি মানে অবাক হয়ে গেছেন যে এরকম একটা ঘটনা ঘটে, যেটা বাংলাদেশের জাতীয় ক্লাবে তো দেখা যায় না। এবং মদ্যপান করছে, আলোচনা করছে, পলিটিক্স আলোচনা করছে, তারা খাচ্ছে যাচ্ছে, মানে গিজগিজ করছে, সাংবাদিকের দল গিজগিজ করছে। সেইরকম একটা দেখতে উনি বাইরে বেরোলেন, তখন কেউ একটা গোপনে ছবি তুললেন, যাই হোক ছবি তুলে পাঠিয়ে দিলেন ইত্যাদি ইত্যাদি। সেটা পরে আসছি, আমি সেটা জানাচ্ছি তারা কারা, তারা আওয়ামী লীগই, সেটাও জানাচ্ছি। ওই এমপির জানা উচিত তার দলের লোকেরা সমতল ঘাত করেন, সেইটা তার জানা উচিত। দুই, এবার সেইখানেতে কোনো আওয়ামী লীগের কোনো ছাত্রলীগের নেতাকে আমন্ত্রণ জানানো হয়, কাউকে আমন্ত্রণ জানানো হয়। অথচ তারা আমন্ত্রণ জানাননি, তারা বলছেন যে আমরা তো কাউকে আমন্ত্রণ, আপনি আমন্ত্রণ জানিয়েছেন। প্রথম কথা, আমি তো সাবেক
সভাপতি হিসেবে সেখানে প্রেস ক্লাবের বর্তমান সভাপতি তিনি ছিলেন, বর্তমান প্রেস ক্লাবের যিনি সাধারণ সম্পাদক তিনি ছিলেন, এবং বাকি আমি নাম বলবো না কারণ যেহেতু তাদের সকলের ছবি প্রকাশিত হয়নি। কিন্তু আমি এটা বলতে পারি ভারতবর্ষের জাতীয় দৈনিকে প্রথম সারির সংবাদপত্রের সমস্ত ডিপ্লোম্যাটিক এডিটররা উপস্থিত ছিল। তাদেরকে তারাই আমন্ত্রণ জানিয়েছিল, তারাই এসেছিল। আওয়ামী লীগের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি, মানে আমি ছাত্রলীগেরও কাউকে আমন্ত্রণ। এবার ওই ঘটনায় আমরা দেখলাম যে পরবর্তীকালে যখন দেখলাম, হঠাৎ আজকে জানতে পারলাম যে কেউ কেউ প্রকাশ করেছেন ইত্যাদি কোনো একটা গণমাধ্যমে যে এরকম ঘটনা, আমি তাতে আমার নাম করেছি, আমি তাতে উত্তরও দিয়েছি তাকে যে আপনি অর্ধসত্য বলেছেন, এবং আমি যদি সম্পাদক হতাম প্রথমে আপনার চাকরিটা খেতাম, কারণ আপনি এটা অখাদ্য, মানে একেবারে কোনো পাতে দেওয়ার যোগ্য নয় এমন একজন সাংবাদিক। তাকে বাংলাদেশ আপনাকে মাথায় তুলে আসতে পারে, আমরা ভারতে গেলে লাথি মেরে তাড়াতাম, কারণ আপনি কোনো সংবাদ জানেন না। আপনাকে যে যা বললো লিখলেন, আপনি লিখে দিলেন। এ হচ্ছে অদ্ভুত জিনিস। দ্বিতীয় প্রথম কথা হচ্ছে সেখানে যে আলোচনা, ইন্টারনাল আলোচনা কিন্তু দুর্ভাগ্যজনক কি জানো, এই ছবিগুলো যে প্রকাশ্যে ওই তথাকথিত বিএনপি লোকেদের যে পাঠিয়েছে তারা কিন্তু আওয়ামী লীগেরই ছাত্রলীগের, তারা দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা, তারা আমি শুনেছি অর্থের বিনিময়ে করেছে, তাদের নাকি উৎকোচ দেওয়া হয়েছে, তারা ঢুকেও পড়েছে প্রেস ক্লাবেতে। আমার প্রেস ক্লাবে অবারিত দ্বার, তুমি তো এসছো দেখেছো, দরজা খোলা থাকে, এখানে কোন রকম সিকিউরিটি চেক ফেক বলে কোনো ব্যাপার। সে জাতীয় প্রেস ক্লাবে অন্তত নির্দিষ্ট কিছু জায়গায় যেতে গেলে সেখানে কিন্তু প্রশ্ন করা হয়, আপনি কে, কোথায় যাচ্ছেন, কি ব্যাপার। আমাদের প্রেস ক্লাবে সেরকম নেই, অবাধ উন্মুক্ত দ্বার। পরে তারা সেখানে ঢুকে পড়েছেন, ঢুকে পড়ে তারা দেখছেন একটা ব্যাপার, যখনই নানক ভাই বাইরে এসছেন কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন তিনি ছবি তুলে নিয়েছেন, ঠিক আছে, সেটা তো আমার কোনো কথা নয়, ছবি তুলতেই পারে। প্রথম কথা হচ্ছে জাতীয় প্রেস ক্লাব, আমাদের প্রেস ক্লাবে ছবি তোলা নিষিদ্ধ। আমরা তাকে আইডেন্টিফাই করে ফেলেছি, কারণ আমাদের উনি জানেন না যে আমাদের ওখানে সিসিটিভি আছে, সিসিটিভিতে সব কটা রেকর্ড দেখা গেছে 4 তারিখে ছেড়েই ছবি তুলেছে শুধু না, সে পাঠিয়েছে অনেককে। প্রথম কথা, তাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল, অন্য একজন কেউ, মানে ওই নানক ভাইদের যে স্টাফ, পার্সোনাল স্টাফ যারা ছিলেন, যে আপনি এলেন কি করে, বলে আমি শুনেছি একটা ইফতার পার্টি হচ্ছে, সেই জন্য। সে বলে প্রেস ক্লাবের ইন্ডিয়াতে ইফতার পার্টি করে না কখনো। এই আয়োজনটা কোন সময় ছিল? আপনার তো ইফতার হয়ে গেছে 6:30, তিনি ইফতারের নিমন্ত্রণে এসে 8:30টায় দেখছেন সব নেতারা ঢুকছে, তাই না? ইফতার তো তারা করে এসছে, তারা ইফতার করে আসবেন বলেই প্রোগ্রামটা 8টার পর রাখা ছিল, তারা বেরিয়েছে 11:30 মানে ইফতার করেই তারা এসছেন। ইফতারটা প্রেস ক্লাবে ছিল না, প্রেস ক্লাব তো অ্যালাউ করবে না ইফতার, প্রেস ক্লাব কোনো দুর্গোৎসবও অ্যালাউ করে না, সরস্বতী পুজোও অ্যালাউ করে না, প্রেস ক্লাবে হয় না এসব। আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস, কোনো একটি নির্দিষ্ট ধর্মের কোন অনুষ্ঠান আমরা করি না, কারণ আমরা ভারতের সংবিধানে যা লেখা আছে সেটাই মেনে চলি, সেকুলার কনস্টিটিউশন, যেটা বাংলাদেশে নয়। তো যাই হোক, এখন সেখানে ইফতার বলে প্রচারিত, ইফতার বলে হচ্ছে এই সমস্ত ব্যাপার। কিন্তু প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা যেভাবে প্রচারিত হয়েছে, গৌতম লাহিড়ী প্রচার করবে কেন? গৌতম লাহিড়ী তো কিছু প্রচার করেনি। তিনি কে, তিনি যে কথা বলছেন, তিনি যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাকে জীবনে ইসলামে ঢুকতে দেবো, দরকার হলে আওয়ামী লীগ থেকে বের করার জন্য শেখ হাসিনার কাছে আবেদন করুন। এই লোকটা আওয়ামী লীগের আয়োজনটা যে গৌতম লাহিড়ী করেছেন, এটা লিখেছেন বিদেশে থাকা বাংলাদেশের একজন সাংবাদিক, যিনি তার কথায় তিনি কেন নাচছেন? আমি তাকে বলবো আপনার কান নিয়ে গেছে চিলে, আপনি তার কথায় নামছেন। তিনি যেটা বলেছেন আমি তোমার মাধ্যমে তাকে জানাচ্ছি, তিনি ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। তাকে আমি জীবনে, শুধু এখানে নয়, আমি তাকে ভারতে ঢুকতে দেবো, এই বলে দিচ্ছি তোমাকে। একটা অস্বাভাবিক অন্যায় একটা অভিযোগ তিনি করছেন। তিনি কি ভেবেছেন, তিনি চেনেন গৌতম লাহিড়ীকে? গৌতম লাহিড়ী আওয়ামী লীগের থেকে কোনো দয়া দাক্ষিণ্যের জন্য বসে নেই। গৌতম লাহিড়ী ভারতবর্ষের স্বার্থে যেটা জরুরি সেটা কাজ করে থাকে।
মানে আপনি বলছেন আয়োজনটা ছিল ওই নেতাদের যারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে, তারা ইনভাইট করেছেন, তারা তো পয়সা দিয়ে হল বুক করেছেন। যেরকম বাংলাদেশের ঢাকা প্রেস ক্লাবে কোনো একটা অনুষ্ঠান হলে কেউ হল বুক করে থাকেন, এখানে হল আছে, তারা হল বুক করেছেন। কারণ কি? কারণ হচ্ছে ভারতের প্রেস ক্লাবের খাওয়া দাওয়া বাইরে দিল্লির অন্য কোনো হোটেলে করতে গেলে অনেক বিপুল টঙ্কা লাগতো। এখন আওয়ামী লীগের দুরবস্থা, তাদের তো অনেকের বাইরে ধারণা আছে তাদের প্রচুর টাকা পয়সা, কোটি কোটি টাকা তারা কামিয়েছেন, তা আদতে নয়, বহুত কষ্টে আছে। সেই কষ্টের কারণে তারা প্রেস ক্লাবে করেছে। প্রেস ক্লাবে করেছেন কেন? সস্তায় হবে। আর প্রেস ক্লাবে এই কারণেই হবে, এখানে সাংবাদিকদের আড্ডা, সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়। তারা কি ওই সাংবাদিক লিখেছেন ওইখানে কোনো গুরুত্বপূর্ণ সাংবাদিকের উপস্থিত ছিলেন না সেখানে। ওই সাংবাদিক লিখেছেন ওইখানে কোনো গুরুত্বপূর্ণ সাংবাদিক উপস্থিত ছিলেন না। তাকে খণ্ডন করার জন্য আমি এখানে বসে নিই, তিনি আমি বলেছি একটি অযোগ্য সাংবাদিক, তাকে কেন সাংবাদিকতায় তিনি আছেন এটা নিয়ে আমার প্রশ্ন আছে। তিনি কি আমার সোজা কথা যে তিনি কিছুই জানেন না, তথ্যের কোনো ভিত্তি নেই। কারণ তাকে একজন কেউ ব্রিফ করেছে, তিনি তো লন্ডনে, তাই না? তাকে একজন ব্রিফ করেছে, ব্রিফ করে লিখেছে ইন্ডিয়া টুডের একমাত্র একজন ছিলেন। ইন্ডিয়া টুডেকে ইনভাইটই করা হয়নি। আমি জিজ্ঞেস করলাম, আপনি ইন্ডিয়া টুডেকে ইনভাইট করেছেন? বললো না, আমরা কোনো টেলিভিশনের কাউকে ইনভাইট করিনি, আমরা সবাই প্রিন্টকে ইনভাইট করেছি। হিন্দুস্তান টাইমস, হিন্দু, বিবিসি বাংলা, বিবিসি, তারপরে ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার, তারপরে হিন্দুর কথা তো বললামই, এবং ধরো তুমি নেটওয়ার্ক 18, আমি যদি আরো বলি পরবর্তীকালে আরো যারা যুক্ত হয়েছিল, ধরো দিল্লির যারা মূল সংবাদ, হিন্দুস্তান যারা মূল বাংলাদেশ নিয়ে কভার করে, সেই সব সাংবাদিকদের মধ্যে শুধু অনুপস্থিত ছিল ইন্ডিয়া টুডে, যেটার কথা উনি লিখেছেন। তোমার কিন্তু শোকজ করা উচিত তোমার সম্পাদক। এই আয়োজনে কতজন নেতা উপস্থিত ছিলেন? দুজন, মাত্র দুজন। একজন বেচারার তো আমরা ছবি দেখলাম, আরেকজনের নাম তো জানি না। নাম যেহেতু ছবিতে নেই সেজন্য বলবো না, তিনি যে সাংবাদিকরা খুঁজে বার করুন, আমি নাম বলবো না। আপনার ওই বৈঠকের আউটকামটা আপনার কি মনে হয়েছে? আপনার ওই বৈঠকের আউটকাম এইটুকুই মনে হয়েছে, তারা চাইছেন যে এখনো সবে মাত্র তারেক রহমান সরকার এসছে, যেটা শেখ হাসিনা প্রকাশ্যে একটা বলেওছেন সর্বশেষ ভাষণে, যে আপনারা ইউনূস সরকারের শাসন দেখেছেন, এখন তারেক রহমানের শাসন দেখুন। ফলে তারা অপেক্ষা করতে চাইছেন, তারেক রহমানের সরকার সবে এসছেন, এখনই তারা কোনো আগ বাড়িয়ে এমন কিছু করতে চান না যাতে তারেক রহমান সরকার, কারণ তারা মনে করেন যে বাংলাদেশে দুটি রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ আর একটি বিএনপি। ফলে একটি পরিবর্তে আর একটি ক্ষমতায় এসে তারা, তাদের অভিযোগ ছিল ক্ষমতায় তারা নেই, তারা ক্ষমতায় আসতে পেরেছেন যেভাবেই হোক আসতে পেরেছেন, এবং খুব সৌভাগ্য, তারা প্রশংসা করেছেন যে তারা জামায়াতকে বাইরে রাখতে পেরেছেন, এবং তথাকথিত যে যারা সব বিপ্লব করছিল তারাও বাইরে আছে, সেটাও তারা খুশি যে তারা নির্ভর করতে চাইছেন বিএনপির উপর, এবং বিএনপির সঙ্গে একটা সখ্যতা রেখে চলতে চাইছেন, যাতে ভবিষ্যতে তারা এটা জানেন যে তারেক রহমান সরকার এখনই তো চলে যাচ্ছে না, থাকছেন তারা। ফলে জোর করে তাকে বিব্রত করার জন্য কিছু করবেন না এমন একটা, কিন্তু তারা জানেন যে ভবিষ্যতে একদিন আওয়ামী লীগকে রাস্তায় নামতে হবে, রাস্তায় নামবে, এবং তারা আশা করেন যে একটা রাজনৈতিক দলের কাছে, যেটা তুমি হয়তো জানো যে আলেকজান্ডারকে পুরু যেটা বলেছিল, বীরকে বীরের মতো সম্মান দেওয়াটাই আমি এক্সপেক্ট করি। ফলে তারা এক্সপেক্ট করছেন বিএনপি যেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে তারা স্বীকৃতি দেয়, এইটুকুই। কিন্তু তারা সেখানে কিন্তু তাদের ভুল ভ্রান্তির কথা অনেক স্বীকার করেছেন, তারা বলেছেন তাদের যে ভুলগুলো হয়েছিল, এগুলো সবাই আমরা অনেক আলোচনা করেছি, তাদের ভুলগুলো নিয়ে, সেগুলো তারা উপলব্ধি করেছেন, এবং সেটা তার যুক্তি হচ্ছে যে 15-16 বছর ধরে একটা সরকার ক্ষমতায় থাকলে এ ধরনের অনেক কিছু ভুল হয়ে থাকে,
সেগুলো নিয়ে মানে আমার কাছে মনে হচ্ছে খুব রেশনাল। এবং ভারতীয় সাংবাদিকরা, তাদের কথা জানেন না ওরা, তাদের জন্য বলি যে 15-16 জন সাংবাদিক, যারা সিনিয়র সাংবাদিক দিল্লি, এরা কেউ তথাকথিত পশ্চিম বাংলার ওই কলকাতায় বাংলা ভাষায় কথা বলা সাংবাদিক নয়। তো ফলে এরা ইংরেজিতে, যারা পলিসি প্রভাবিত করেন ভারত সরকারের, সেই ধরনের সাংবাদিকরা সকলেই ছিলেন। সৌভাগ্যক্রমে আমিও আমন্ত্রিত ছিলাম, আমিও ছিলাম সাবেক প্রেস ক্লাবের সভাপতি হিসেবে আমন্ত্রিত ছিল। ওই দেখলাম খবরে লিখেছে প্রেস ক্লাবের সভাপতি। তথ্যটাই যদি ভুল দেখে তো কি করে তাকে বিশ্বাস করে? একটা দুধে এক ফোঁটা চোনা পড়া মানে, আমি তো প্রথম জানলাম যে এই ভদ্রলোক তো অতি মোছা সাংবাদিক। কি করে সাংবাদিক বলছো তুমি, আমি তো বুঝতে পারছি না। তিনি তো গুজব মাস্টার। তো তাকে একজন দিল্লি থেকে কেউ ফোনে যা যা বলছে, তিনি সেটা ধ্রুব সত্য মেনে সবকিছু লিখে চলেছে। তার তো একটা উত্তর একজন আওয়ামী লীগের নেতা দিয়েছেন, নিজুম মজুমদার, দেখেছো বোধহয়? হ্যাঁ, দিয়েছেন। দিয়েছেন এবং তাতে তিনি একটা শব্দ ব্যবহার করেছেন, এটা একটা ট্র্যাপ ছিল, একটা ফাঁদ পাতা হয়েছিল।